আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। ৭ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প কথা জানান। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতিকে অসহনীয় ও মার্কিন অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এর প্রতিক্রিয়ায় কোনো মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হলে বর্ধিত হারটি ৩৫%-এর সাথে যোগ হবে। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, যদি কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে তবে তাদের কোনো শুল্ক দিতে হবে না। এক্ষেত্রে দ্রুত সরকারি অনুমোদন দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করার শর্তে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সে দেশের পণ্য রপ্তানিতে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে আলোচনায় তা কমবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বৈঠকে শুল্ক হার কমানোই মূল লক্ষ্য, সাথে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, খাদ্যপণ্য, এয়ারক্রাফট, সেনা সরঞ্জাম আমদানি বাড়ানো হবে বলেও জানান বাণিজ্য সচিব। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশি পণ্যের ওপরও ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে ৯০ দিনের জন্য তা স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই সোমবার প্রধান উপদেষ্টার কাছে আরেকটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের জন্য ৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে বলে জানান ট্রাম্প। দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্কারোপ, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে খোলা রয়েছে আলোচনার দরজা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে অর্থ উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য সচিবও। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, শুল্ক হার কমানোই হবে বৈঠকের মূল এজেন্ডা। বলেন, দেশটির প্রতিষ্ঠান বোয়িংকে আরও ক্রয়াদেশ দেওয়া হবে, সাথে সরকারিভাবে বিদেশি খাদ্যপণ্য ও সেনাবাহিনীর জন্য সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যে আলোচনা করব সেটা তো রেসিপ্রোকাল ট্যারিফ আমরা চাই না থাকুক। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে, এনবিআর এবং সরকারের অন্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। বোয়িং এর ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত শুল্কারোপ ঠেকানো না গেলে দেশের বাজারে কি প্রভাব পড়তে পারে, আর ৩ মাসেও কেন কোনো সমাধানে পৌঁছা গেল না। আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই ২রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। অর্থমূল্য বিবেচনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির ৮৭%ই তৈরি পোশাক। বর্তমানে দেশটিতে পোশাক পণ্য রপ্তানিতে গড়ে ১৫% শুল্ক পরিশোধ করতে হয় বাংলাদেশকে। রুকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের অধীনে যে ৩টি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা। পর্যবেক্ষক সহ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে কানাডার সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। পরে ব্রিফিংয়ে বৈঠকের তথ্য জানান সিইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে
যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে মঙ্গলবার। এই রায়ের ফলে সংবিধানে পুনর্বহাল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে গণভোটের বিধানও। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী করে। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে, সেই ভিত্তিকে ধ্বংস করা হয়েছে। ভিন্ন মতকে দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্নমত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিএনপির নামে সংঘবদ্ধ অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তি আর পাল্টা যুক্তির মধ্য দিয়ে মত প্রকাশের সৌন্দর্যকে নান্দনিক করে তোলে যে বিতর্ক, সেই আয়োজনের এই আসরে যুক্ত হয়েছে দেশের তরুণ বিতার্কিকদের প্রতিনিধিরা। বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ডায়ালগের আয়োজনে সিভিল ডিসকোর্স ২০২৫-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবও বললেন, ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য, আর নতুন বাংলাদেশে ঘুচাতে হবে কেন্দ্রের সাথে প্রান্তের দূরত্ব। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে, আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দলের নাম ভাঙিয়ে অনেকেই অপকর্ম চালিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। বিএনপি কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারীকে বরদাস্ত করবে না বলেও সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নস্যাৎ হয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ৭১-এ মেহেরপুরে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, সে অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণ হয়নি। জুলাই পদযাত্রা চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগরে এনসিপির পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন নাহিদ। এর আগে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এনসিপি প্রধান বলেন, ভারতের বিরুদ্ধে কথা বলায় আবরারকে হত্যা করা হয়। আবরার, আবু সাইদ, মুগ্ধদের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান তিনি। এরপর কুমারখালীতে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। সেখানকার ৫ রাস্তার মোড়ে মূল পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে দিশা টাওয়ারে জুলাই বিপ্লবে হতাহত পরিবারের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিনির্মাণ হয়নি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার। জাতীয় পার্টিতে আবারও শুরু হয়েছে গৃহদাহ।
দলের মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারির নাম ঘোষণার 12 ঘন্টা না যেতেই অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ জ্যেষ্ঠ নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দলটির অভ্যন্তরে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। তবে নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় পার্টি কখনো ক্ষমতায় থেকে আবার কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে দেশের মানুষের কাছে আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার অধীনে একতরফা দিনের ভোট রাতে এবং সাজানো নির্বাচনে নৌকার সহযাত্রী ছিল দলটি। এই দলটির প্রধান এইচ.এম. এরশাদের মৃত্যুর পর তারই ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের, স্ত্রী রওশন এরশাদ এবং সাবেক স্ত্রী বিদিশা এরশাদের মধ্যে দলের কর্তৃত্ব নিয়ে টানাপোড়েন তৈরি হয়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে জাতীয় পার্টিও কোণঠাসা হয়ে পড়ে। অনেকটা আড়ালে চলে যায় জাতীয় পার্টির কর্মকাণ্ড। কিন্তু হঠাৎই সোমবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব ঘোষণার পর উত্তাপ ছড়ায়। সেই উত্তাপ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ পর্যন্ত গিয়ে গড়ায়। যারা এই অভিযোগগুলো তুলছেন তাদের প্রেসিডিয়াম মেজরিটি না থাকায় তারা ওই দিকে না গিয়ে জনসমক্ষে দলকে, চেয়ারম্যানকে এবং নিজেদেরকেও হেয় প্রতিপন্ন করছেন, যার ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাময়িকভাবে। তিনি পিছের এক পথ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। সদ্য বিদায়ী মহাসচিব ও তার পক্ষের জ্যেষ্ঠ নেতারা দলটির চেয়ারম্যানের একক সিদ্ধান্তের চরম প্রতিক্রিয়া তুলে ধরেন। তবে দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন শামীম হায়দার পাটোয়ারি। এই গঠনতন্ত্রে যে 20-1 ক আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। জি, আসলে বেশিরভাগ মহাসচিব 20-1 ক দিয়েই মহাসচিব হয়েছে, তো তখন স্বাভাবিকভাবেই ওনারা এটাকে অন করে, আর যাওয়ার সময় এটাকে সবাই ডিজোন করে। এই ধরনের একটি ধারা থাকার প্রয়োজন আছে। দলের সংকট নিরসনে নেতাকর্মীরা চাইলে বহিষ্কৃতরা ফিরে আসতে পারেন বলেও জানান শামীম হায়দার পাটোয়ারি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মৌসুমী রেকর্ড বৃষ্টিতে কোমর পানিতে ডুবে গেছে ফেনী শহর। প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন স্থানের রাস্তাঘাট, বাসাবাড়ি ও দোকানপাট। মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে কক্সবাজারে। উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এছাড়া নোয়াখালী সহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সব সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের বৃষ্টিতে ফেনী জেলার বিভিন্ন স্থানের রাস্তাঘাট, বাসাবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। গত 24 ঘন্টায় 440 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিলোনিয়া নদীর পানি ও পরশুরামে বৃষ্টির পানি বিপদসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এই পরীক্ষা ঘর থেকে কেউ বার হতে পারছে না, আমরা সবার বিপদ ভুগি আছি। অব্যাহত বর্ষণে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলি প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্ক করছে লাইফগার্ড কর্মীরা। বিরূপ আবহাওয়ার কারণে টেকনাফের সাথে সেন্ট মার্টিনস দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যেতে হয়, আর আমাদের এই যে একটা কারাসানা নদী, ওইটা যদি খনন করা হতো তাহলে আমরা একটু সুবিধা পেতাম। 2-3 দিন বৃষ্টিপাতের পর থেকে আমরা পাহাড় ধসের আশঙ্কার কথা এবং সেখান থেকে পরিবারদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। নোয়াখালীতেও 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেছে, ভোগান্তিতে পড়েছে মানুষ। সব দিকে পানি, আমরা এখন নিরুপায়, আমরা মানবতার জীবন কাটাচ্ছি। 2 দিন থেকে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা রান্না বান্না করতে পারি না।
আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বেল্ট সহ যে বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর সাথে ঢাকা বিভাগ অনেক জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। তবে আশা করা যায় কালকে থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের 200 মিটার এলাকা, বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত 2 দিনে তড়িঘড়ি করে স্থানীয়রা নিজস্ব স্থাপনা সরিয়ে নিয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। চোখের পলকে বিলীন হচ্ছে বসতভিটা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার বাঁধে 200 মিটার এলাকা নদীতে ধসে গেছে। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বেশ কয়েকটি বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে নদী পাড়ের স্থাপনা সরিয়ে নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, শরীয়তপুরের এই বাঁধ বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা এক ভাঙ্গা দিয়ে আসছি, আবার বাড়ি করছি, আবার ভাঙ্গা দিছি। নদীতে ভাঙ্গা হালাইছে এটি সব বাইক গদবার কিছু সরাইও হাততালি নেই, এরকম ভাঙ্গা ভাঙছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে পদ্মা নদীর পাড়ে স্থায়ী বাঁধ যদি হয় তাহলে হয়তোবা আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই হতে পারে। তীররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে দায় সারছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা ভাঙনটা প্রতিরোধ করার জন্য যেন আর একটু না ভাঙে, এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলব। এটা প্রকল্প করার জন্য যেই ব্যবস্থা নেওয়া, সার্ভে, ডিজাইন, এগুলো আমাদের প্যারালালি হচ্ছে। প্রকল্পটা যদি আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্পটা পাস হয়ে যায়, যেন আমরা এই সমস্যাটা আগামী বর্ষা মৌসুমে আমরা ফেস না করি। শুধু আশ্বাস নয়, দ্রুত নদীর তীররক্ষা বাঁধ সংস্কার করার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে বিলম্ব হওয়ার অনুসন্ধান কাজ দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, দুদক কর্মকর্তারা নির্ধারিত সময়ের ভেতর তদন্ত কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে তা বাধাগ্রস্ত হচ্ছে। বারবার তলব করা হলেও শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির না হওয়ায় তাদের বক্তব্য গ্রহণ ছাড়াই তদন্ত এবং বিচার কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে বলেও জানান দুদক মহাপরিচালক। বলেন, তথ্যগত ত্রুটির জন্য ডিজিএফআই এর 4টি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট অবরুদ্ধ হয়ে আছে, যা শীঘ্রই সংশোধন করা হবে। ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় অনেক ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। আবার সম্প্রতি যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে সেগুলোর মান নিয়ে সংশয় রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় এমন কথা জানান বক্তারা। তারা বলেন, ভালো কোম্পানি পুঁজিবাজারে টানতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য কমপক্ষে 15 থেকে 20% করা উচিত। প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে বাজার ঘিরে যে নীতি গড়ে উঠেছে সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। বলেন, সমন্বয়ের জটিলতার কারণে দেশে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা সহ নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হলো দর্শক নন্দিত টিভি চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারের জন্য এনটিভির প্রশংসা করেন অনুষ্ঠানে আসা বক্তারা।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচিতে ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণের কর্মসূচি। পরে এনটিভির ভবিষ্যৎ পথ চলায় সাফল্য কামনা করে কেক কাটেন অতিথিরা। দর্শক নন্দিত স্যাটেলাইট চ্যানেল এনটিভির 23 বছর পদার্পণ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এবং হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এনটিভি পরিবার এবং এনটিভি সকল কলাকৌশলী, সাংবাদিক বা শুভানুদ্দেশ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা, ব্যক্তিগতভাবে আমি এনটিভির উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কেটে পালন করা হয়েছে এনটিভির 22 বছর পূর্তি উৎসব। অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের পেশাগত অবদানের জন্য পুরস্কৃত করা হয়। মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এনটিভির 22 পেরিয়ে 23-এ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শরীয়তপুরের নানা কর্মসূচির মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শহরের একটি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারে জেলা প্রেস ক্লাবে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে এনটিভির 22 বছর পেরিয়ে 23 বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসের খবর। পিআর পদ্ধতির নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েত বিএনপির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, 5 অগস্ট স্বৈরাচার পতন দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এই হুঁশিয়ারি দেন তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী ইকবাল। ইলিয়াস চৌধুরীর ও শাহজাহান সবুজের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নাসির হাওলাদার, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মাসুম, লোকমান জাহিদ সহ অন্য নেতাকর্মীরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।